হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে 942তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজ 27/8/2025 বুধবার। আজকে আমাদের ক্লাসে আলোচনায় আসছেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার মোহাম্মদ হামিউদ্দিন স্যার। আলোচনার বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হোমিওপ্যাথিক জগতে, গনোরিয়া অ্যান্ড সাইকোসিস পার্ট 1 নিয়ে আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় স্যার। তো আলোচনা চলাকালীন কেউ আনমিউট হয়ে যাবেন না, ভিডিও ওপেন করবেন না, এটা অনুরোধ রইল। আমি স্যারকে অনুরোধ করছি আলোচনা শুরু করার জন্য। স্যার শুরু করুন। স্যার শোনা গিয়েছে? স্যার শোনা যাচ্ছে? স্যার আসসালামু আলাইকুম। জি জি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হোমিও দর্পণ প্রাণের সংগঠন বলা যায়, যেখানে সঠিক হোমিওপ্যাথিক চর্চা হয়, হোমিওপ্যাথির মূলনীতিগুলোকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। হোমিও দর্পণের আজকের এই রাতের সুন্দর আয়োজনে উপস্থিত সম্মানিত ডক্টর বৃন্দ, সবাইকে আমি আন্তরিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ক্লাস শুরু করার আগেই দেখে নিয়েছিলাম যে আমাদের সাথে অনেক শ্রদ্ধেয় ডক্টর উপস্থিত আছেন, বিশেষ করে ডক্টর নীলকমল বর্মন স্যার আছেন, যিনি হোমিওপ্যাথিতে আমাদের জন্য আইকন আমরা বলতে পারি। ডক্টর রমনাথ স্যার সহ যারা আছেন সবাইকে, সবার প্রতি আমি শ্রদ্ধা রেখে ক্লাসটা শুরু করছি। প্রাথমিকভাবে আমি মনে করছি এই গনোরিয়া এন্ড সাইকোসিস আমার যে টপিকস, এই টপিকসটা যিনি আমাদের শ্রদ্ধেয় সঞ্চালক আছেন দীপেন স্যার যেমন বললেন, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, আমিও তাই মনে করছি। সেজন্যই এই টপিকসটা নিয়ে আপনারা হয়তো অনেক দিন আগে, প্রায় 3-4 বছর বা 3 বছর হবে, আমি এটা নিয়ে কিন্তু হোমিও দর্পণে আলোচনা করেছিলাম। 2-3 বছর বা তারও বেশি সময় হতে পারে। তারপরেও যেহেতু নতুন বা অনেক সময় অনেক কিছু আমাদের মাথায় থাকে না, হয়তো একটু শুনলে আবার রিক্যাপ করার সুযোগ থাকে, সেজন্যই আবার ক্লাসটা নিয়ে আমরা এই টপিকসের উপরে আলোচনা করা। এখানে প্রায় আমাদের পার্ট 1 আজকে আলোচনা করব, আমরা পরবর্তীতে আরো 2-3টা আলোচনা এর উপরে আমরা করব পর্যায়ক্রমে। তো আজকে আমরা যে টপিকসের উপর আলোচনা করব, শুরুতে আমি সবাইকে আন্তরিকভাবে সবাইকে অনুরোধ করব যে আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনাদের প্রশ্ন অবশ্যই মনে আসবে। প্রশ্নগুলো আপনারা লিখে রাখবেন, আমাদেরকে প্রশ্ন করবেন। আমাদের শ্রদ্ধেয় স্যাররা আছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব একটা ডিসকাশনের মাধ্যমে আমরা ভালো কিছু এখান থেকে নিতে। শুরু করছি। সো গনোরিয়া, আমরা হোয়াট টাইপ অফ ডিজিজ ইজ দিস, এটা কি ধরনের ডিজিজ? এটাকে আমরা বলতে পারি যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অথবা ভেনেরাল ডিজিজ। সো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এটা আমরা ওই নাম থেকেই বুঝতে পারি যেই রোগগুলো সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে বা যৌন মিলনের মাধ্যমে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে একটা ট্রান্সমিট হয় অথবা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায়, এটাকে বলি হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। এটাকে এসটিডি বলতো, এখন আর একটু মডার্নলি এটাকে বলে এসটিআই, সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন। সো আমি এটাকে যদি ওইভাবে সংজ্ঞা নিয়ে দেখতে চাই, STDs are a group of communicable disease that are spread predominantly through intimate sexual contact from person to person and caused by a wide range of bacterial, viral, protozoal and fungal agents and parasites. যেটা আমরা বলেছি যে একজন পুরুষ এবং পুরুষ হোক, ইভেন আমি এটা এজন্য বলছি অপোজিট সেক্স হতে হবে, দিস ইজ নট নেসেসারি। সিমিলার সেক্সুয়াল আপনার
সেক্সেরও যদি পেশেন্ট, বিশেষ করে মেল মেল অর ফিমেল ফিমেল অর মেল ফিমেল, এই ধরনের মানে মানে সিমিলার সেক্সের পেশেন্ট অর অপোজিট সেক্সের মানে যারাই খুব ক্লোজ রিলেশনশিপে আসবে, সেক্সুয়াল কন্ট্যাক্টে আসবে, তাদের যদি এই ব্যাকটেরিয়াল, ভাইরাল অর প্রোটোজোয়াল অর ফাঙ্গাল অর প্যারাসাইটস বিভিন্ন ধরনের এই অর্গানিজম গুলো দেখা যাচ্ছে একজন শরীর থেকে আরেকজনের শরীরে চলে যেতে পারে, এবং এটাই হচ্ছে যদি চলে যায় তাহলে সেটাকেই বলছি হচ্ছে আমরা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। সো আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান আমার কাছে আছে, যেমন দেখা যাচ্ছে এই এসটিডির মানে যে প্রিভ্যালেন্স বাংলাদেশ এবং ইন্ডিয়াতে এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হওয়ার যে প্রবণতা বা হার, এটা হচ্ছে অনেক বেশি। তার মধ্যে এখন হচ্ছে এইডস হলো খুবই সিরিয়াস কনসার্ন, আর খুবই অ্যাভেলেবল যেটা আমরা দেখি, বিশেষ করে এই গনোরিয়া দেখি, সিফিলিস দেখি, এই বিষয়গুলো আমরা দেখি একদম খুব ফ্রিকোয়েন্টলি আমাদের কাছে আসে এই ধরনের পেশেন্ট। সো এসটিডিজ আর ভেরি ডেঞ্জারাস, এটা খুবই বিপজ্জনক, কারণ হচ্ছে এটা যেহেতু খুব সহজেই একজনের শরীর থেকে আরেকজনের শরীরে খুবই সহজেই চলে যায়। তো আমরা এটা একটা প্রিভ্যালেন্স দেখি, আমাদের যে পরিসংখ্যান আছে সেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে হারপেস সিমপ্লেক্স ভাইরাস প্রায় 32, হারপেস সিমপ্লেক্স ভাইরাস 2 এটা প্রায় 32%, সিফিলিস 5.7% এবং গনোরিয়া 6.3% টোটাল পপুলেশনের যারা অলরেডি দে হ্যাভ বিন সাফারিং, তারা অলরেডি সাফার করছে, ভুগছে। এর মধ্যে আরো আছে ট্রাইকোমোনিয়াসিস আছে যেটা 19.5%। সো এর মধ্যে পুরুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা একটু বেশি আক্রান্ত হচ্ছে। যারা একটু সিঙ্গেল থাকে, বিশেষ করে যারা সিঙ্গেল একা থাকে, বিয়ে শাদী মানে করছে না, বা যাদেরকে আমরা কুমার চিরকুমার বলি, এই ধরনের আসলে চিরকুমার হলেও তারা তাদের সেক্সুয়াল মানে যে ডিমান্ডটাকে বিভিন্ন ভাবে ফিল আপ করতে চেষ্টা করার কারণে তাদের এই এসটিডি হওয়ার চান্সটা বেশি থাকে। যারা ডিভোর্সি তাদেরও এটা হওয়ার চান্স বেশি থাকে, কারণ আসলে ডিভোর্সের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্সের সম্পর্ক। যে ডিভোর্স সে দেখা যাচ্ছে আনন্যাচারাল ওয়ে বা বিভিন্ন ধরনের পথে সে এই কাজটি করতে হয় বলে বা করে বলেই, বা বিভিন্ন ভাবে তারা মিসগাইডেড হয়, তো চিটের শিকার হয়, প্রতারণার শিকার হয়, এভাবে করে তারা দেখা যাচ্ছে বেশি আক্রান্ত হয়। সো আমরা এটার একটা ইনকিউবেশন পিরিয়ড দেখি, টোটালি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ গুলোর একটা ইনকিউবেশন পিরিয়ড। হোয়াট ইজ ইনকিউবেশন পিরিয়ড? ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে কোন একটা মাইক্রো অর্গানিজম যদি কারোর শরীরে আক্রান্ত হয় বা শরীরে এন্ট্রি করে ঢুকে পড়ে, সে যতদিন পর্যন্ত সিমটমস অ্যারাইজ করে না, সিমটমস প্রকাশ করে না, ততদিনের যে মাঝখানের যে গ্যাপটা, সেই গ্যাপটাকে বলে হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্ত অবস্থা। প্রায় 1 থেকে 14 দিন সময় লাগে সিমটমস অ্যারাইজ করতে। কিভাবে ট্রান্সমিট হয়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা তো একটা বলছি যে সেক্সুয়াল ইন্টারকোর্স, সেটা মানে হয়দার দিস ইজ ভ্যাজাইনাল অর অ্যানাল, পায়ুপথ অথবা জননাঙ্গ দিয়ে যদি ইনফেক্টেড পার্টনারের সাথে কোনো হেলদি হিউম্যান বিংস, একজন সুস্থ মানুষ যদি ইন্টারকোর্স করে, তাহলেই এটা চলে আসতে পারে। ওরাল সেক্সের মাধ্যমে, বিশেষ করে মিউকাস মেমব্রেন গুলো, মুখের মধ্যে যেহেতু মিউকাস মেমব্রেনের জাংশন আছে বা মিউকাস মেমব্রেন গুলো খুবই থিন, পাতলা, সেজন্য ওরাল সেক্সের মাধ্যমেও আসতে পারে। টাচিং পার্টস অফ দ্য বডি উইথ ফিঙ্গার্স, মানে দেখা যাচ্ছে যে জায়গায় গনোরিয়ার জীবাণু বা সেক্সুয়াল ট্রান্সমিট এই বিভিন্ন ধরনের এই যে ভাইরাস ব্যাকটেরিয়া গুলো আছে, ইনফেক্টেড এরিয়ায় যদি কেউ ফিঙ্গার বা নখ দিয়ে যদি মানে তার স্ক্র্যাচিং হয়, সেখান থেকে যদি মিউকাস মেমব্রেনের সাথে টাচ হয়, তাহলে সেখানে হতে পারে। ভেরি ক্লোজ ফিজিক্যাল কন্ট্যাক্টের মাধ্যমে হতে পারে। হ্যান্ড টু হ্যান্ড, একজনের হাত থেকে আরেকজনের হাতে যেতে পারে। দিস ইজ ভেরি রেয়ার কেস। তবে সেটা যদি কোথাও ওই যে মানে হাতের মধ্যে কোনো এক জায়গায় কাটা আছে, কেটে আছে, বা দেখা যাচ্ছে ইনফেকশন আছে, সেখান থেকে দেখা যাচ্ছে মানে জাস্ট হচ্ছে কোনো এক জায়গায় আপনার মিউকাস মেমব্রেন রাপচার হয়ে আছে, বা স্কিনের এপিথেলিয়াল সেল, এই এপিথেলিয়াল টিস্যু গুলো রাপচার হয়ে আছে, সেই জায়গায় যদি দেখা যাচ্ছে এই মানে যে অর্গানিজম গুলোর কথা বলছি, এগুলো যদি কোনোভাবে আক্রান্ত হয়, তাহলে এটা শরীরে বা রক্তের সাথে মিশে যেতে পারে। মাদার, একজন ইনফেক্টেড মা, তার দেখা যাচ্ছে যে মানে নিউ কামিং বেবি,
তার শরীরে চলে আসতে পারে, সেটা ট্রান্সপ্লাসেন্টাল চলে আসতে পারে। এরপরে আমরা চলে যাই, আমরা গনোরিয়া কিভাবে ট্রান্সমিট বা গনোরিয়া, হাউ ডু ইউ গেট গনোরিয়া মোড অফ ট্রান্সমিশন, গনোরিয়ার মোড অফ ট্রান্সমিশন। আচ্ছা, আমরা গনোরিয়ার মোড অফ ট্রান্সমিশনের আগে কিছু সোশ্যাল ফ্যাক্টর দেখি আমরা। যে কারণ সোশ্যাল ফ্যাক্টর গুলো, সামাজিক কিছু কারণ আছে যে কারণগুলো দেখা যাচ্ছে গনোরিয়া খুব, বা গনোরিয়া, সিফিলিস বা আদার্স সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ গুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে প্রস্টিটিউশন, 2 নম্বর হচ্ছে ব্রোকেন হোম, দেখা যাচ্ছে সংসার ভেঙে যাচ্ছে, সেখানে অশান্তি তৈরি হচ্ছে। সেক্সুয়াল ডিসহারমোনি, দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সেক্সুয়াল যে ডিসহারমোনি তৈরি হচ্ছে, যে একটা অসন্তুষ্টি। ইজি মানি, সহজে টাকা পয়সা উপার্জনের রাস্তা। ইমোশনাল ইম্যাচিউরিটি, দেখা যাচ্ছে অল্প বয়স, ইমোশনালি ইম্যাচিউর হয়ে এই কাজগুলো অনেকে করছে। আরবানাইজেশন, যত বেশি নগরায়ন হচ্ছে। ইন্টারন্যাশনাল ট্রাভেল এন্ড ট্যুরিজম, যত বেশি আন্তর্জাতিক পর্যটক বা পর্যটনের ব্যবস্থা হচ্ছে, তত বেশি এই ফ্রি সেক্সুয়াল মানে এই অ্যাক্সেসটা রাখতে হচ্ছে। অ্যালকোহলিজম একটা ফ্যাক্টর। সো আমরা এখানে কিছু কমন এসটিআই এর কথা যদি আমরা একটু দেখি, ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, জেনিটাল হারপেস, যেটাকে আমরা বলছি হারপেস সিমপ্লেক্স ভাইরাস, জেনিটাল ওয়ার্স, হেপাটাইটিস, এইচআইভি এইডস, পিউবিক লাইস, সিফিলিস এবং ট্রাইকোমোনিয়াসিস, এগুলো মোটামুটি কমনলি আমরা দেখি। তো আমরা আমাদের আজকের যে মূল টপিকস গনোরিয়া, তার মধ্যে চলে আসলাম। আমরা যদি গনোরিয়াকে দেখি, গনোরিয়া ইজ এ ব্যাকটেরিয়াল ইনফেকশন। এটার যেই অর্গানিজম তার নাম হচ্ছে নেইশেরিয়া গনোরিয়া, দ্যাট ইজ নরমালি পাসড অন থ্রু সেক্স উইদাউট এ কন্ডম অর শেয়ারিং সেক্স উইথ সামওয়ান হু হ্যাজ দ্য ইনফেকশন। মানে হচ্ছে মানুষের শরীরে ইনফেকশন আছে, এখন কোনো ধরনের প্রোটেকশন ছাড়া যদি কোনো সুস্থ মানুষ, অথবা এখানে একটা কথা আছে শেয়ারিং সেক্স টয়েস, এখন এই মডার্ন টাইমে কিন্তু সেক্স টয়টা মোটামুটি অ্যাভেলেবল, বিশেষ করে ব্যারাক, হোস্টেল এগুলোতে দেখা যায় সেম সেক্স টয় দেখা যাচ্ছে, মানে সেভারাল পারসন, কয়েকজন ইউজ করে। তো সেখানে যদি একজনের শরীরে ইনফেকশন আছে থাকে, আরেকজনের শরীরে ইনফেকশনটা ছড়িয়ে যেতে পারে। সো পুরুষ যারা, তাদের প্রায় 20% রিস্ক বেশি মহিলাদের চাইতে, বিশেষ করে তারা যদি একবার একটু মানে যেটা আমরা বলছি মানে এমনিতে মেলের রিস্ক বেশি। তারপরে আবার আরেকটা ব্যাপার হচ্ছে, কোন ইনফেক্টেড ওমেনের যদি এই গনোরিয়া থাকে, তার সাথে যদি কোনো মানে মেল, সুস্থ একজন মেল, সে যদি ফার্স্ট একটা সিঙ্গেল সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে 20% রিস্ক তার চলে আসে। আর যদি একজন ইনফেক্টেড মেল হয়, ইনফেক্টেড ম্যান হয়, তার ক্ষেত্রে দেখা যায় একজন মানে ইনফেক্টেড ম্যানের সাথে যদি নন ইনফেক্টেড একজন ফিমেল বা ওমেন, সে যদি সেক্সুয়াল ইন্টারকোর্সে আসে, সিঙ্গেল সেক্সুয়াল ইন্টারকোর্সে তার 60 থেকে 80% রিস্ক বেড়ে যায়। সো আমরা এখানে দেখি সিমটমস গুলোর মধ্যে নিউনেটাল সিমটমস, ফিমেল সিমটমস এবং মেল সিমটমস, আমরা 3 ভাগে আলাদা আলাদা করে ভাগ করে দেখি। প্রথম হচ্ছে একদমই যারা নিউনেটাল বেবি, মানে কেবল জন্মগ্রহণ করলো, তাদের ক্ষেত্রে আমরা যে লক্ষণগুলো দেখি, প্রথমত হচ্ছে সে যদি ভ্যাজাইনাল বার্থ হয়, মানে সে যদি নরমাল বেবি, মানে নরমাল যদি তার বার্থ হয়, নরমাল ডেলিভারি হয়, তো স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে ভ্যাজাইনা বা ইউটেরাস এগুলোতে দেখা যাচ্ছে প্রিভিয়াস এই সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশনটা যেহেতু থাকে, বাচ্চাটা যখন ডেলিভারি হয় তখন তার চোখ, মুখ বা অ্যানাস বা যে জায়গাগুলো হচ্ছে মিউকাস মেমব্রেন খুবই মানে থিন থাকে এবং মিউকাস মেমব্রেনের জাংশন থাকে, এই জায়গাগুলো সহজেই দেখা যাচ্ছে আক্রান্ত হয়ে পড়ে। এই জন্য আমরা একদমই নিউবর্ন বেবি, তাদের বিশেষ করে এই অপথ্যালমিয়া নিউনেটোরাম, চোখের মধ্যে বিশেষ করে পুজ হওয়ার যে একটা প্রবণতা, অথবা তাদের দেখা যাচ্ছে ফ্যারিঞ্জাইটিস হওয়ার প্রবণতা, ল্যারিঞ্জাইটিস হওয়ার প্রবণতা, রেকটাল ইনফেকশন হওয়ার প্রবণতা আমরা দেখি, বিশেষ করে গনোরিয়ার কারণে। চোখে বিশেষ করে পুরুলেন্ট ডিসচার্জ, চোখে ব্যথা, চোখে রেডনেস, এই বিষয়গুলো দেখা যায়। গনোরিয়ার ক্ষেত্রে কমনলি যেটা আমরা দেখি পুরুলেন্ট ডিসচার্জ, মানে চোখের থেকে পুজ আসে। সো মহিলাদের ক্ষেত্রে আমরা কি দেখি, মহিলাদের ক্ষেত্রে ইউরোজেনিটাল সিমটমস, তার যেই মূত্র নালী এবং হচ্ছে মূত্রতন্ত্র এবং হচ্ছে তার যে জননতন্ত্র, এই দুইটার মধ্যে যে লক্ষণগুলো দেখা যায়, একদম প্রাথমিক লক্ষণ হচ্ছে সাদা, যেটাকে আমরা বলছি লিউকোরিয়া,
usually thick and green or yellow discharge from vagina. So এই ডিসচার্জটা কি হয়, মানে প্রসিড করে সামনের দিকে, তার ইউরেথ্রা থেকে এটা দেখা যাচ্ছে ইউরিনারি ব্লাডারের দিকে চলে যায়, ইভেন কিডনির দিকে চলে যায়, আবার ভ্যাজাইনা থেকে লেরিয়া মেজোরালিয়া মাইনরা থেকে এটা আরো ইন্টারনালি দেখা যাচ্ছে ইউটেরাসের সার্ভিক্স, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, এই দিকে আস্তে আস্তে করে এটা এক্সটেন্ড করে, মানে ভিতরের দিকে চলে আসে। তো এই অবস্থায় কি হয়, তার ওই যে সাদা স্রাব, বিশেষ করে সেই লেশন থেকে ডিসচার্জ, বিভিন্ন ধরনের ডিসচার্জ দেখা যায়, সেটা বিভিন্ন রকম হতে পারে, সেটা গ্রিন হতে পারে, থিক হতে পারে, এবং ইয়েলো কালারের হতে পারে। স্বাভাবিকভাবে গ্রিন কালার যখন হয় তখন আমরা এই গ্রিন কালারের ডিসচার্জকে আমরা সাইকোটিক ডিসচার্জ মনে করি। তো আফটার ফিউ ড্রপস অফ পাস আর সিন এট দ্য অরিফিস অফ দ্য ইউরেথ্রা, মানে হচ্ছে দেখা যাচ্ছে আপনার ইউরেথ্রার মধ্যে কিছু পাস বা পুজ ডিসচার্জ হতে দেখা যায়, বাট লেটার স্টেজে যখন জিনিসটা আস্তে আস্তে আরো পুরাতন হয়ে যায়, তার শরীরে অনেক দিন থেকে থাকে, তখন তার রক্তকে আক্রান্ত করে, সেটা আমরা আরেকটু সামনে পাবো রক্তকে কিভাবে আক্রান্ত করে, বিশেষ করে তার অ্যানিমিয়া ডেভেলপ করে। আচ্ছা, সোয়েলিং অফ দ্য অরিফিস অফ দ্য ইউরেথ্রা, ইউরেথ্রার অরিফিসটা ফুলে যায়, ব্যথা করে, বারবার প্রস্রাবের বেগ হয়, এবং প্রস্রাব করার সময় মনে হয় যে ইউরেথ্রাটা একদম পুড়ে যাচ্ছে, বার্নিং সেনসেশন দেখা যায়, তার ভ্যাজাইনার মধ্যে ইনফ্লামেশন বা প্রদাহ দেখা যায়, এবং হিট, ভ্যাজাইনার মধ্যে তীব্র গরম হওয়ার একটা প্রবণতা, এবং বারবার সেক্সুয়াল ডিজায়ার, সেক্সুয়াল ইন্টারকোর্সের ডিজায়ার তৈরি হয়। যদি মহিলাটা প্রেগন্যান্ট হয় তাহলে তার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, এবং তার এমনকি তার দেখা যাচ্ছে যে ফিটাসটা আছে, যে অনাগত যে বেবিটা আছে, সেই বেবির মধ্যে মানে আপনার বিশেষ করে ফিটাল অ্যানোমেলি বা ডিজেনারেশন তৈরি হয়, মানে তার গঠনগত বিভিন্ন বিকৃতি তার শরীরের মধ্যে তৈরি হয়। সিভিয়ার কেসে যেটা আমরা দেখি যে ফ্যালোপিয়ান টিউবটা কমপ্লিটলি অবলিটারেট হয়ে যায়, মানে হচ্ছে ফ্যালোপিয়ান টিউবটা ব্লক হয়ে যায়। এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, গনোরিয়ার সাথে ফ্যালোপিয়ান টিউব ব্লক হয়ে যাওয়ার কারণ কি? আপনারা যারা আছেন অনেকেই হয়তো জানেন যে আমাদের শরীরে কোথাও যদি এক জায়গায় ইনফেকশন হয়, সেই ইনফেকশনটা মানে উন্ড হয় বা আঘাতপ্রাপ্ত হয় বা ইনফেকশন হয়, সেটা যখন মানে আমাদের শরীরের ডিফেন্সিভ মেকানিজম এর মাধ্যমে যখন জিনিসটা ভালো হয়, সেখানে কিছু নতুন টিস্যু তৈরি হয়, স্কার টিস্যু বলি আমরা, অথবা মানে আপনার কিছু নিউ টিস্যু সেখানে অ্যারাইজ করে, তো এটাকে আমরা বলি স্কার টিস্যু। এই স্কার টিস্যু গুলো যখন ফর্ম করে, তো স্বাভাবিকভাবে ফ্যালোপিয়ান টিউব, যেহেতু এটা একটা নালী বা টিউব, এখানেও দেখা যাচ্ছে নতুন কিছু টিস্যু ডেভেলপ করে, আর টিস্যু ডেভেলপ করতে গিয়ে ওই ফ্যালোপিয়ান টিউবটা ব্লক হয়ে যায়। আর এই ব্লক হয়ে যাওয়ার কারণে সে কমপ্লিটলি তার মধ্যে তার যে ওভারি থেকে ওভামটা আর ইউটেরাসে আসতে পারে না, আসতে না পারার কারণে সে একটা ইনকিউরেবল স্টেরিলিটিতে এই ধরনের রোগীরা সাফার করে। তো সো আমরা বুঝতেই পারছি যে এটার ডেথ কতটুকু, এই গনোরিয়ার ডেথ বা গনোরিয়া মানুষকে আক্রান্ত করার পরে তার অবস্থাটা কত সিরিয়াস হয়। সো আমরা পুরুষের ক্ষেত্রে কি দেখি? পুরুষের ক্ষেত্রে আমরা দেখি যে তার ইউরোজেনিটাল ট্র্যাক্টে ইনফেকশন দেখি, বিশেষ করে বার্নিং এন্ড পেইনফুল সেন্সেশন ডিউরিং ইউরিনেশন। এরপর হচ্ছে তার বারবার প্রস্রাবের বেগ হয়, আনইউজুয়াল ডিসচার্জ হয়, বিশেষ করে হোয়াইট, ইয়েলো আর গ্রিন কালারের ডিসচার্জ হয়, ইনফ্লামেশন ও সোয়েলিং হয়, বিশেষ করে তার এই মানে পেনিসের ফোরস্কিনে। তারপর হচ্ছে টেস্টিসে যখন ইনফ্লামেশনটা ছড়িয়ে পড়ে, সেখানেও দেখা যাচ্ছে মানে আপনার ইনফ্লামেশন হয়। সো এটাকে বলি আমরা মেটাস্টেসিস, মানে এটা আমরা সামনে পাবো, হয়তো আমরা সেকেন্ড ক্লাসে আমরা এই মেটাস্টেটিক গনোরিয়া নিয়ে আমরা আলোচনা করব। সো যদি কিছুদিন এটা কন্টিনিউ করে, বিশেষ করে তার এই যে মিউকাস বা তার যে দেখা যাচ্ছে পুজ আসার যে একটা প্রবণতা বা এই অ্যাকিউট ডিসচার্জটা কিছুদিন যখন এটা কন্টিনিউ করে, কিছুদিন পরে দেখা যায় যে মরবিড ডিসচার্জ অফ মিউকোপুরুলেন্ট সেরাস অর পেল গ্রিন ফ্লুইড ফ্রম দ্য ইউরেথ্রা। আচ্ছা, এখানে একটু আমি 30 সেকেন্ড একটু সময় নিচ্ছি। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে।
শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু আচ্ছা, যাই হোক, আমি একটা আসলে ঠিক আছে, আমি কন্টিনিউ করছি। যেটা দিস ইজ এ মরবিড ডিসচার্জ, গ্লিটি ডিসচার্জ, প্রায় আপনার 15 দিন যখন কন্টিনিউ হয়, 15 দিন পরে দেখা যায় তার যে অ্যাকিউট ডিসচার্জটা আছে, সেই অ্যাকিউট ডিসচার্জটা সাবসাইড হয়ে যায়, অ্যাকিউট ডিসচার্জটা দেখা যাচ্ছে চলে যায়, তারপরে তার এখানে এক ধরনের ডিসচার্জ তৈরি হয়, সেটাকে বলি হচ্ছে গ্লিটি ডিসচার্জ। এই গ্লিটি ডিসচার্জটা হচ্ছে একটা মিউকোপুরুলেন্ট ডিসচার্জ, মানে মিউকাস এবং পাস এই দুইটা স্যারাস ফ্লুইড এগুলোর মানে এক ধরনের মিক্সচার, যেটাকে আমরা গ্রিন, মানে এটা একটা গ্রিনিশ ডিসচার্জ হতে পারে। তো এখানে যেটা দেখা যায়, ইনফ্লামেটরি যে সিমটমস গুলো যেমন ব্যথা, জ্বালা পোড়া, এগুলো দেখা যাচ্ছে এই স্টেজে এগুলো আর থাকে না, কোনো পেইন অথবা মানে ইউরেথ্রার মধ্যে কোনো হিট এগুলো দেখা যায় না। তো অ্যাকিউট সিমটমস গুলো তখন ডিসঅ্যাপিয়ার করে এবং এই গ্লিটি ডিসচার্জটা শুরু হয়। দিস ইজ সেকেন্ড স্টেজ অফ দ্য গনোরিয়া। সো যদি আমরা এই গ্লিটি ডিসচার্জটাকে, অনেক রোগী মনে করে যে অ্যাকিউট স্টেজ যেহেতু চলে গেছে হয়তো আমি সুস্থ হয়ে গিয়েছি, তখন গ্লিটি ডিসচার্জটাকে যেহেতু এখানে ব্যথা বেদনা থাকে না, সে মনে করে যে হয়তো কোনো কারণে এমনিতেই হচ্ছে, এটা চলে যাবে। বাট এই নেগলেক্ট করার কারণে এটা যখন আরো কন্টিনিউ করে কিছুদিন, তখন দেখা যায় যে কিছু মাস অথবা 2-1 বছর যদি দেখা যাচ্ছে, তারপর দেখা যায় যে এই জিনিসটা আরো মারাত্মক আকার ধারণ করে। সেটা দেখা যাচ্ছে আস্তে আস্তে তার যে ইন্টারনাল অর্গান গুলো আছে, বিশেষ করে জেনিটাল অর্গান গুলো, সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে এটা ছড়িয়ে পড়ে এবং একটা সময় দেখা যায় তার যে ইউরেথ্রার মধ্যে স্ট্রাকচার তৈরি হয়। স্ট্রাকচার মানে হচ্ছে ইউরেথ্রাটা শুরু হয়ে যায়, ইউরেথ্রার মধ্যে স্ট্রাকচার তৈরি হয় এবং প্রোস্টেট গ্ল্যান্ড ইনফেকশন দেখা যায়, ব্লাডার, কিডনি এগুলোর মধ্যে ইনফেকশন ছড়িয়ে পড়ে। তো গ্লিটি ডিসচার্জটাকে আপনারা হয়তো ডক্টর জারের নাম শুনছেন, ডক্টর জারহেন, more than a symptoms of weakness of the mucous lining which has been occasioned by this disorder. তো এই ডিসচার্জটা আমাদের শুরু হয় এবং গ্লিটি ডিসচার্জের ক্ষেত্রে তারপরে স্টেজ, মানে গ্লিটি ডিসচার্জের পরে আপনি কি দেখবেন, আমি এটা স্টেপ বাই স্টেপ বলছি। বেলেনোরিয়া অর বেলেনাইটিস। বেলেনোরিয়া অর বেলেনাইটিস কি? হোয়াট ইজ বেলেনোরিয়া? বেলেনোরিয়া হচ্ছে আপনার মিউকোপুরুলেন্ট, মানে পুরুলেন্ট সিক্রেশন ফ্রম দ্য সারফেস অফ দ্য গ্ল্যান্ডস, মানে আমাদের যে গ্ল্যান্ডস অফ দ্য পেনিস আছে, সেখানে দেখা যাচ্ছে গ্ল্যান্ডস অফ দ্য পেনিসে একটা ইনফ্লামেশন তৈরি হয়, ইনফ্লামেটরি কন্ডিশন তৈরি হয় এবং সেখান থেকে যদি দেখা যাচ্ছে পাস ফরমেশন হয় এবং পাসটা ডিসচার্জ তৈরি হয়, এই ইনফ্লামেশন এবং হচ্ছে পাস ফরমেশন, এগুলোকে পাস ডিসচার্জ, এগুলোকে বলা হচ্ছে বেলেনোরিয়া অর বেলেনাইটিস। তারপর আমরা যাই হচ্ছে একটু সামনের দিকে। গনোরিয়ার আরো কিছু অ্যাক্সেসরি সিমটমস আছে, যেমন হচ্ছে পেইনফুল ইরেকশন। তার যখন পেনিস ইরেক্ট হবে খুবই ব্যথা থাকবে, পেইনফুল ইরেকশন দেখা যাবে। স্যাটিরিয়াসিস। স্যাটিরিয়াসিস মানে হচ্ছে ইনস্যাটিয়েবল ডিজায়ার ফর সেক্সুয়াল কানেকশন, ইনস্যাটিয়েবল ডিজায়ার ফর সেক্সুয়াল কানেকশন। প্রিয়েপিজম। প্রিয়েপিজম কি? পার্মানেন্ট ইরেকশন, একদম অল টাইম ইরেক্ট হয়ে থাকে। কর্ডি। কর্ডি কি? এগুলো জানতে হবে, আসলে খুবই ইম্পর্টেন্ট। আমি বিশেষ করে প্র্যাকটিসে এগুলো আমরা না জানলে, এই টার্মগুলো না জানলে, এগুলো আমাদের কিন্তু আসলে অনেক আমাদেরকে এটাও কিন্তু এই গনোরিয়ার অ্যাক্সেসরি এফেকশনস। কর্ডির পেশেন্ট আমি মোটামুটি আমার প্র্যাকটিসে বেশ পেয়েছি, যে দেখা যাচ্ছে তার প্রিভিয়াস হিস্ট্রিতে গনোরিয়া ছিল এবং একটা সময় গিয়ে তার পেনিসটা কমপ্লিটলি বেঁকে গিয়েছে, কার্ভ হয়ে, বিশেষ করে নিচের দিকে কার্ভ হয়ে যায়, বেঁকে যায়। কখনো কখনো ডান পাশ অথবা বাম পাশে বেঁকে যেতে পারে, কখনো উল্টো দিকে জাস্ট উপরের দিকে বেঁকে যেতে পারে। আমি একটা পেশেন্ট দেখেছি এরকম
আমাদের ফরিদপুর থেকে এসেছিল পেশেন্টটা, তার পেনিসটা বেঁকে এমন অবস্থা হয়েছে সে প্রস্রাব করতে গেলে প্রস্রাবটা তার দাড়িতে এসে পড়ে, মানে খুব কষ্ট হয়, তার খুব অসুবিধা হয়। তো এই হলো মানে কর্ডি। হিমোরেজ ফ্রম দ্য ইউরেথ্রা, ইউরেথ্রা থেকে হিমোরেজ যদি হয়, হিমোরেজ হতে পারে। ইনফ্লামেশন অফ দ্য কপার্স গ্ল্যান্ড, কপার্স গ্ল্যান্ড বিশেষ করে মানে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় পেইন এন্ড সোয়েলিং অফ দ্য পেরিনিয়ামে, যে কিছু কপার্স গ্ল্যান্ড থাকে যেগুলোর মধ্যে পেইন দেখা যায় বা সোয়েলিং দেখা যায়। এবং পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেটাইটিস, তারপর হচ্ছে ডাইসুরিয়া। হোয়াট ইজ ডাইসুরিয়া? পেইনফুল মিকচুরেশন, মানে খুব ব্যথাযুক্ত প্রস্রাব, মানে ব্যথা, মানে প্রস্রাবের সময় প্রচুর ব্যথা হয়, দিস ইজ কল্ড ডাইসুরিয়া। তারপর হচ্ছে প্লুরাইটাস গ্ল্যান্ডিস, তারপর হচ্ছে ইচিং অফ দ্য গ্ল্যান্ডস, এগুলো অ্যাক্সেসরি অ্যাফেকশনস দেখা যায়। আরো কিছু অ্যাক্সেসরি অ্যাফেকশনস দেখা যায়, বিশেষ করে তার ফাইমোসিস ডেভেলপ করতে পারে, প্যারাফাইমোসিস ডেভেলপ করতে পারে, তার সিস্টাইটিস, ইনফ্লামেশন অফ দ্য ব্লাডার মানে হতে পারে, মানে প্রস্রাবের থলিতে ইনফ্লামেশন হতে পারে, ইপিডিডাইমাইটিস, ইপিডিডাইমিসে যদি ইনফ্লামেশন হতে পারে, এবং ইউরেথ্রার মধ্যে স্ট্রাকচার হতে পারে। তারপর হচ্ছে লাস্ট ভেনেরিয়াল রিউমেটিজম, ভেনেরিয়াল রিউমেটিজম দেখা যেতে পারে। এবং এটাকে আমরা দুই ধরনের, রিউমেটিজম উইথ প্রেজেন্ট গনোরিয়া, রিউমেটিজম ইন ইমপারফেক্টলি কিউরড গনোরিয়া, রিউমেটিজম, ভেনেরিয়াল রিউমেটিজম তৈরি হতে পারে। সো এরপরে আমরা আরো কিছু বিষয় দেখি যে গনোরিয়া, বিশেষ করে রেকটামে গনোরিয়া, আইজ, থ্রোট, জয়েন্টস, এগুলো অলরেডি বলেছি, এই এটাকে আমি একটু স্কিপ করে যাই। লং টার্ম ইফেক্টস অফ আনট্রিটেড গনোরিয়া, যদি এটাকে আমরা যদি ট্রিটমেন্ট না করি তাহলে আমাদের কি হবে? এক নম্বর ব্যাপার হচ্ছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ ডেভেলপ করে মহিলাদের ক্ষেত্রে, পেলভিক ইনফ্লামেটরি ডিসঅর্ডার, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। তো এখানে হচ্ছে মহিলাদের ক্ষেত্রে তার বিশেষ করে লোয়ার অ্যাবডোমেনে বা পেলভিসে পেইন হয়, পেইন হয়, এবং এই পিআইডি থেকে তাদের ইনফার্টিলিটিও ডেভেলপ করতে পারে বিশেষ করে। তারপর হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি ডেভেলপ করতে পারে, এবং তার একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন তৈরি হতে পারে। প্রেগনেন্ট মহিলা যদি হয় তাহলে তার ক্ষেত্রে মিসক্যারেজ, প্রিম্যাচিউর লেবার এগুলো হতে পারে। মহিলাদের ক্ষেত্রে ইনফার্টিলিটির কথা বলেছি, এবং পুরুষদের ক্ষেত্রে যদি এটা ট্রিটমেন্ট প্রপারলি ট্রিটমেন্ট না হয় তাহলে সেক্ষেত্রে ইনফার্টিলিটি ইন মেন, মানে পুরুষের ক্ষেত্রে ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। এই বিষয়গুলোর পরে আমরা চলে যাই বাচ্চার ক্ষেত্রে। একদম দেখা যাচ্ছে তার ওই অপথেলমিয়ান ইউনিটোরামের সাথে দেখা যাচ্ছে এটারও প্রপারলি ট্রিটমেন্ট না হলে তার ব্লাইন্ডনেস ডেভেলপ করতে পারে। তো আমরা কিভাবে এটাকে প্রিভেন্ট করতে পারি? প্রিভেন্ট করার ক্ষেত্রে একটা কথা হচ্ছে, যদি ইনফেক্টেড মানে ইনফেক্টেড মেল অর ফিমেল যদি হয় বা ইনফেকশন আছে এই ধরনের কোনো সন্দেহ থাকে তাহলে মানে কন্ডম ইউজ করতে হবে ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স। তারপর হচ্ছে অনেক সেক্স পার্টনারের চাইতে সিঙ্গেল সেক্স পার্টনার মানে এই ধরনের রোগ থেকে বেঁচে থাকার একটা মানে পার্মানেন্ট, সিঙ্গেল এন্ড পার্মানেন্ট সেক্স পার্টনার হচ্ছে এই ধরনের রোগ থেকে বেঁচে থাকার সবচেয়ে উত্তম উপায়। তারপর হচ্ছে মানে বিয়ের আগে অথবা তার সেক্সুয়াল পার্টনারের মানে তার যে এই ধরনের ডিজিজ আছে কিনা এটাগুলোকে একটু টেস্ট করে নেওয়া, অথবা বিষয়গুলো জানা মুশকিল, অনেক সময় দেখা যাচ্ছে আপনার ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে জানা যায় না, মানে এটা এমন অবস্থায় থাকে, ক্যারিয়ার স্টেজে থাকে, ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে এই আপনার বিশেষ করে বিডিআরএল টেস্ট যদি আমরা করি তাহলে দেখা যাচ্ছে এটা নেগেটিভ আসে, বাট তার এই প্রবলেমটা আছে। তো সেজন্য আমাদের প্রয়োজন হচ্ছে অ্যাজ এ হোমিওপ্যাথিক ডক্টর আমাদের প্রয়োজন হচ্ছে সিমটমস গুলো কালেকশন করা খুব ভালোভাবে এবং পাস্ট হিস্ট্রিটা খুব ভালোভাবে নেওয়া। মোটামুটি এগুলোই। তারপর হচ্ছে আমরা চলে যাই ল্যাবরেটরি টেস্ট। ল্যাবরেটরি টেস্টের মধ্যে বিশেষ করে তার যে ইউরেথ্রাল পাস থাকে ওই পাসটার মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করতে হবে এবং হচ্ছে কালচার সেন্সিটিভিটি টেস্ট করে দেখতে হবে। প্রোস্টেটিক পাস যদি থাকে সেটা মাইক্রোস্কোপিক এক্সামিনেশন এবং সিএস টেস্ট করে দেখতে হবে। এবং লাস্ট একটা কনফার্মেটরি টেস্ট হচ্ছে NAAT মানে নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট, এটার মাধ্যমে এটা আমরা মোটামুটি কনফার্ম হতে পারবো। দেন হচ্ছে আমরা সোশ্যালি এই ধরনের মানে সমস্যাগুলো কিভাবে আমরা মোকাবেলা করতে পারি। এট ফার্স্ট হচ্ছে রিহ্যাবিলিটেশন অফ কমার্শিয়াল সেক্স ওয়ার্কার, যারা কমার্শিয়াল সেক্স ওয়ার্কার আছে তাদের রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা, বিশেষ করে রিক্রিয়েশন ফ্যাসিলিটিস যেখানে রিক্রিয়েশনের সাথে এই সেক্সুয়াল অ্যাভেলেবিলিটি আছে এগুলোকে প্রভিশন মানে এগুলো আমরা প্রহিবিট করা। ম্যারেজ কাউন্সেলিং, বিয়ের সময় কাউন্সেলিংটা ইম্পর্টেন্ট, স্ক্রিনিং টেস্ট গুলো ইম্পর্টেন্ট, যেটা এখনো আমাদের দেশে আসলে আমরা ওইভাবে চালু হয় নাই। প্রহিবিটিং সেক্সুয়াল স্টিমুলেটিং লিটারেচার, পর্নোগ্রাফি এগুলো আমরা প্রহিবিট করা, মানে সোশ্যালি এগুলোকে আরো রেস্ট্রিক্ট করে নিয়ে আসা।
ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি এগুলোর ব্যাপারে কাউন্সিলিং করা, এই বিষয়গুলো অনেক ডিফিকাল্ট হলেও এগুলো চেষ্টা করলে হয়তো অনেকটাই কমে আসবে। মোটামুটি আমাদের আলোচনায় আরো কিছু বিষয় ছিল, বাট আমি আজকে আলোচনার জন্য যে স্লাইডটা তৈরি করেছি এটা আমার ল্যাপটপের কোথাও এক জায়গায় আছে, আমি খুঁজে পাচ্ছি না। তো আমি আরো কিছু আলোচনা ছিল, বাট আজকে আর পাচ্ছি না। 11টা প্রায় 11টা 6 বেজে গিয়েছে। আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ আলোচনা ছিল আসলে, মানে আমি ওই স্লাইডটা না পাওয়াতে, ওটা হয়তো কোনো একটা ফাইলের ভিতরে আছে আর কি, না পাওয়াতে আমি সরি, ওটা আমি মাঝখানে খুঁজেও দেখেছি, আমি না পাওয়াতে আলোচনাটা ওইভাবে আমি কন্টিনিউ করতে পারিনি খুব ভালোভাবে। তো আপনারা যারা শুনেছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরো চেষ্টা করব, কারণ আরো অনেকগুলো পার্ট রয়ে গেছে, অনেকগুলো বিষয় রয়ে গেছে, এই বিষয়গুলো আমাদের আলোচনা করতে হবে। বিশেষ করে ট্রিটমেন্টের অনেকগুলো বিষয় আছে আমাদের, এই বিষয়গুলো আমি নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করছি তখন আমাদের ক্লাসটা আরো বেশি প্রাণবন্ত এবং আরো আমরা অনেক কিছু জানতে পারবো। মনে হয় এখানে আমরা আজকে শেষ করি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনারা করতে পারেন। আচ্ছা স্যার, ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় স্যারকে। আমরা এরপর দ্বিতীয় পর্বে চলে যাব। আমাদের আলোচনায় উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর নীলকমল বর্মন স্যার। আমি স্যারকে ডেকে নিচ্ছি। স্যার যদি আজকের আলোচনার বিষয়ে কিছু বলেন স্যার। নমস্কার, আমি বিদ্যুৎ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সাবজেক্ট পরিবেশন করার জন্য। আসলে গনোরিয়া অ্যান্ড সাইকোসিসের ফার্স্ট পার্ট, তো গনোরিয়া যেটা বললেন, এখানে আমার তরফ থেকে তো কোনো প্রশ্ন নেই, তবে কৌতূহল থেকে গেল উনি কিভাবে ব্যাখ্যা করেন যে গনোরিয়া থেকে সাইকোসিসের যে অভিব্যক্তি বা যেটা প্রেজেন্টেশন বা ওই যে পরিস্থিতিটাতে পৌঁছলো, মানে পাস্ট হিস্ট্রিতে গনোরিয়া পেলাম এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যখন সাইকোটিক রোগীগুলোকে শনাক্ত করছি, সেই ধাপটাকে যদি আমরা আরো সুন্দরভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের হোমিওপ্যাথিক মূল্যায়নটা অনেক ভালোভাবে হবে। আজ একটু জিভের অসুবিধার জন্য আমি আর কিছু বলছি না। আমি স্যার ক্লাস চালিয়ে যান, সবাই সংযোজন করুন, আমি শুনছি। নমস্কার। স্যারকে ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমাদের মাঝে উপস্থিত আছেন, অনেক ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন অমরনাথ চক্রবর্তী স্যার। স্যার যদি আজকের আলোচনার বিষয়ে কিছু বলেন স্যার। না, গনোরিয়া নিয়ে বিশেষ কোনো আলোচনা নেই, যেটুকু বলেছেন ঠিকই আছে, কিন্তু একটা জায়গায় শুধু বলবো যে ব্লকটা কি করে হয়, টিউবাল ব্লকটা হয়, ওই জায়গাটা শোনা যায়নি। হ্যাঁ, ওটা টিউবাল ব্লকটা ওই জায়গাটা একটু ক্লিয়ার করে দিচ্ছে। আর একটা হচ্ছে কি, গনোরিয়া একটা সময় গনোরিয়া আমি আমার আর্লি লাইফে প্রচুর চিকিৎসা করেছি, প্রচুর প্রচুর, একটা দুটো না। তা এখন ব্যাপার হচ্ছে যে সেই সময় গনোরিয়া খুবই হতো, এখনকার লোক খুব চালাক হয়ে গেছে, এরা কন্ডম ইউজ করে, কিন্তু মূল ব্যাপারটা তা নয়। আসলে ব্যাপার হচ্ছে এগুলো তো এক্সটার্নালি সেগুলোকে ঠিক করা, এই মানুষগুলো তো অ্যাকচুয়ালি অসুস্থ, এখানে রিজন গিফটেড মাইন্ড আর নেই। এই জায়গায় কাউন্সিলিং করার খুব দরকার আছে। শুধুমাত্র চাহিদা যোগানের ফর্মুলাতে গেলে হবে না। আর ব্যাপারটা হচ্ছে যে চাহিদা যোগানের চাহিদা আছে অথচ যোগান নেই, তাই জন্য সে খারাপ দিকে চলে গেল, এরকম ভাবনাটা ঠিক না। ব্যাপার হচ্ছে যে এখানে শিক্ষার একটা ব্যাপার আছে। এক নাম্বার, উচ্চ শিক্ষিতরা হচ্ছে কি তারা নিজেদের প্রোটেকশন নিয়ে তারা করে, আর সাধারণ যারা আছে তারা বোঝে না, তারা আক্রান্ত হয়ে পড়ে। এই যে আক্রান্তর যে ফলাফলটা, যেটা এই ফলাফলটা তো অনেক গভীর, বংশ পরম্পরায় এটা ট্রান্সফার হয়ে যায়। এবং শুধু তাই নয়, একটু বলে দেন। হ্যাঁ বলুন। জি স্যার, আমি যদি মানে এখনো তো বেশ সময় আছে, আমরা তো ক্লাস বেশিক্ষণ কন্টিনিউ করতে পারি না। আমার ওই যে
আজকের যে প্রস্তুতির যে স্লাইডটা ওটা আমি খুঁজে পেয়েছি, আমি আরেকটু কন্টিনিউ করতে চাই, তাহলে আমার কাছে মনে হয় আরো কিছু বিষয় ক্লিয়ার হয়ে যাবে। স্যার বলবো? হ্যাঁ শুরু করুন, আপনি তো জি 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা মেইনলি হচ্ছে আজকে একটু টেকনিক্যাল ত্রুটি আর কি, আমি একটু ব্যস্ততার কারণে স্লাইডটা কোথায় মানে তৈরি করছি আর কোথায় রাখছি ওটা খুঁজে না পাওয়াতে একটু অসুবিধা হয়েছে। যাই হোক, আজকে আরো কিছু বিষয় আমার আজকের আলোচনার মধ্যে ছিল, যেহেতু আমাদের ক্লাসটা আমরা 10:30টায় শুরু করে মানে আমি আর 10 থেকে 15 মিনিট সময় আমি আর একটু নিব, তো আপনাদেরকে ততটুকু সময় আমাকে দেওয়ার জন্য অনুরোধ করছি। আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে আমাদের আজকের আলোচনায়। আমি জাস্ট হচ্ছে ট্রান্সমিশনের কিছু ট্রান্সমিশন প্যাটার্ন, হাউ ট্রান্সমিট টু ওয়াইফ আফটার ম্যারেজ, সাম নর্মস টু ম্যারি অফ ইনফেক্টেড পারসন এবং ইফেক্ট অন ফিমেল, এই কিছু বিষয় আছে। এগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট বিষয় আর কি। শুরু করছি। ফার্স্ট হচ্ছে গনোরিয়াল যে পয়জনটা হচ্ছে, গনোরিয়াল পয়জন মানে হচ্ছে ট্রান্সমিশন প্যাটার্ন। আমরা তো অলরেডি বলে আসছি যে গনোরিয়া কিভাবে ট্রান্সমিট করে, একজনের শরীর থেকে আরেকজনের শরীরে কিভাবে যায়। একটা প্রশ্ন থেকে যায় যে একজন মানুষ সে 3 মাস আগে তার গনোরিয়া হয়েছে, এখন তার অ্যাকিউট স্টেজ শেষ, এখন তার গ্লিটি স্টেজ শেষ, এখন সে এমন একটা অবস্থায় আছে, ক্যারিয়ার স্টেজে আছে, গনোরিয়ার হয়তো তার গনোরিয়াল রিউমেটিজম আছে। এখন সে এই অবস্থায় একজন সুস্থ মানুষের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করলে তাহলে তার যদি গনোরিয়াটা যদি ট্রান্সমিট করে তাহলে সেটা কোন স্টেজে ট্রান্সমিট করবে? আমরা অনেক সময় দেখা যায় যে গনোরিয়ার একদম হচ্ছে অ্যাকিউট স্টেজের, অ্যাকিউট ফেজের মানে অবস্থাটা আমরা সবসময় পাই না, ম্যাক্সিমাম টাইমে আমরা পাই না। তো আমাদের অমরনাথ স্যার যেটা বলছেন যে এখন রোগী যেমন অনেক চালাক হয়ে গেছে, রোগটাও আসলে অনেক বেশি মানে তার প্যাটার্ন চেঞ্জ করা, সে সার্ভাইভ করার যে তার অনেকগুলো মানে চেঞ্জ হয়ে গেছে। তো এখন যে স্টেজে ইনফেক্টেড পার্সনের শরীরে গনোরিয়া আছে, ঠিক সেম স্টেজেই গনোরিয়াটা সুস্থ মানুষের শরীরে ট্রান্সমিট করবে। এটা হচ্ছে আমার ক্লিয়ার মেসেজ। মানে হচ্ছে যে স্টেজ, যদি এটা অ্যাকিউট স্টেজে থাকে তাহলে অ্যাকিউট স্টেজেই তার মানে পার্টনারের শরীরে ট্রান্সমিট করবে, যদি সেটা সেকেন্ডারি স্টেজে থাকে সেকেন্ডারি স্টেজেই সেটা ট্রান্সমিট করবে, গ্লিটি স্টেজে থাকলে গ্লিটি স্টেজে ট্রান্সমিট করবে। সো এই জিনিসটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তবে আমাদের জন্য আসার দিক হচ্ছে সেকেন্ডারি এন্ড টারশিয়ারি যেই সিম্পটমস আছে, যেটা আমরা সেকেন্ডারি সিম্পটমস বলছি যে গ্লিটি ডিসচার্জ অথবা টারশিয়ারি সিম্পটমস যেগুলো বলছি, এগুলো কমপ্লিটলি আমরা এগুলোকে ইরাডিকেট করতে পারি বাই হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। দেন ট্রান্সমিশন টু ওয়াইফ আফটার ম্যারেজ, এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা মানে একদম দেখা যাচ্ছে সোজাসুজি গেলে অনেক সময় গনোরিয়া ধরে নেওয়া বা গনোরিয়ার পেশেন্ট ডায়াগনোসিস করা আমাদের জন্য কঠিন। এখানে যেটা আমি বলতে চাচ্ছি, আপনারা যদি JHLN এর বই পড়েন সেখানেও পাবেন, we know how frequently we see cases where soon after marriage a perfectly healthy robust girl begins to droop and become ill। মানে আমরা আমাদের কাছে অনেক পেশেন্ট আসে যে রোগীটা দেখা যাচ্ছে বিয়ের আগে, একটা মহিলা পেশেন্ট, বিয়ের আগে তার শরীর স্বাস্থ্য খুব ভালো ছিল, সে খুবই হেলদি ছিল, রোবাস্ট ছিল। তো দেখা যাচ্ছে বিয়ের পরেই তার শরীরটা আস্তে আস্তে করে ভেঙে পড়ছে, অ্যানিমিয়া ডেভেলপ করছে, ভাইটাল ফোর্স গুলো উইক হয়ে পড়ছে, ফিজিক্যালি সে আস্তে আস্তে সে দুর্বল হয়ে পড়ছে, নিস্তেজ হয়ে পড়ছে। এই ধরনের রোগী যদি আমাদের কাছে আসে তাহলে আমরা স্বাভাবিকভাবেই তার হাজব্যান্ডের হিস্ট্রিটা আমরা নিব। কারণ হচ্ছে আপনি যদি মানে বিশেষ করে আপনি যদি থুজা, ক্যান্টিন ম্যাথমেটিকা থেকে থুজা পড়ি, আমরা মেডোরিনাম পড়ি, এই মেডিসিনগুলোর মধ্যে সেম কথাটা আছে যে secondary symptoms of psychosis have been transmitted to the extensive mucous surfaces of the female organs। মানে হচ্ছে যে কথাটা আছে সেটা হচ্ছে যদি আমরা এই ধরনের পেশেন্ট পাই, বিয়ের আগে খুবই প্রাণচঞ্চল কর্মচাঞ্চল্য একটা রোগী, বিয়ের পরে তাই অ্যানিমিয়া ডেভেলপ করছে। এখন আমরা বিশেষ করে এই প্রেগন্যান্ট মহিলাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব কমনলি দেখি যে তাদের হিমোগ্লোবিন লেভেলটা ফল করছে, হিমোগ্লোবিন লেভেল খুব
সিগনিফিকেন্টলি ফল করছে, এগুলোর পেছনে কিন্তু কারণ খুঁজতে হবে আমাদেরকে। সো যেটা হয় যে মিউকাস সারফেসে খুব সহজেই তাদের শরীরে চলে আসে, মিউকাস মানে সুস্থ যে ফিমেল তার শরীর, তার যে মিউকাস মেমব্রেন গুলো আছে, বিশেষ করে ভ্যাজাইনাল মিউকাস মেমব্রেন খুব সহজেই এটা ট্রান্সমিট করে, এবং যে অর্গান গুলো তাদের বিশেষ করে মানে এফেক্টেড হয়, বিশেষ করে ওভারি। আমরা এখন আচ্ছা বলেন, আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কত রোগী পাচ্ছি? কেন এত পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হচ্ছে? আমরা একদম অ্যাকিউট ফেজের গনোরিয়ার পেশেন্ট পাচ্ছি না, বাট পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্ট তো পাচ্ছি, অনেক পাচ্ছি। তো কেন হচ্ছে? এটা আমাদের একটু চিন্তার ব্যাপার আছে। ফ্যালোপিয়ান টিউবের যে ব্লক অথবা ফ্যালোপিয়ান টিউবের ইনফ্লামেশন অথবা একটোপিক প্রেগন্যান্সি, তারপরে দেখা যাচ্ছে অ্যানিমিক কন্ডিশন, এই বিষয়গুলো কেন হচ্ছে? কারণ এই বিষয়গুলো হচ্ছে দ্য অ্যানিমিক কন্ডিশন অ্যারাইজেস ফ্রম দিস স্টিগমা, এই সাইকোসিস বা গনোরিয়া, বিকজ সাইকোসিস ডিস্ট্রয়স দ্য রেড ব্লাড সেলস থ্রু ইমপারফেক্ট অক্সিডেশন অফ ফুড। মানে আমাদের যে ফুড অক্সিডেশনটা ইমপারফেক্ট হওয়ার কারণে সাইকোসিস তার আমাদের রেড ব্লাড সেলগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছে, সেখান থেকে অ্যানিমিয়া ডেভেলপ হচ্ছে। সো আমি এরপরে দেখি দ্য ফেভারিট সাইটস অফ গনোরিয়া ইন ওমেন আর, বিশেষ করে এগুলো অলরেডি বলা হয়েছে, ইউরেথ্রা, ভ্যাজাইনা, বার্থুলেন্স গ্ল্যান্ড, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, ওভারি, পেরিটোনিয়াল ক্যাভিটি, এবং এগুলোর কারণে তার স্টেরিলিটি ডেভেলপ করছে, অলরেডি বলা হয়েছে। এখন ব্যাপার হচ্ছে আপনি ক্যান্ট ফিলোসফি যদি পড়েন তার 21 রিজন, সেখানে দেখেন এই গনোরিয়ায় আক্রান্ত রোগীদের কথা তিনি সেখানে আলোচনা করেছেন। সেখানে তিনি কিছু নিয়ম পদ্ধতির কথা বলেছেন, এই ধরনের আক্রান্ত মানে মানুষকে বিয়ে করার কিছু তিনি নর্মস বলেছেন। যেমন 1 নম্বর তিনি বলেছেন, কেসেস অফ গনোরিয়া দ্যাট হ্যাড বিন সাপ্রেসড বাই ইনজেকশনস ইন দ্য হ্যান্ডস অফ দ্য ওল্ড স্কুল আর কনসিডার্ড এন্ডেড। মানে আমরা স্বাভাবিকভাবে কি দেখি যে গনোরিয়ার রোগী এলোপ্যাথিক ডক্টরের কাছে গেলে তারা কি করে, ইনজেকশন দিচ্ছে, আর ইনজেকশন দিলে সে মনে করছে যে ডিসচার্জ ভালো হয়ে যাচ্ছে, রোগীর সাফারিংস কমে যাচ্ছে, তারপর রোগী ভালো হয়ে যাচ্ছে, ট্রিটমেন্ট এখানেই তার ইন্ড মানে কমপ্লিট। And soon after the discharge has stopped, the psychotic patient may be told by his physician that he is fit subject to marry as he has been cured. এখন তার এই গনোরিয়ার যখন কন্ডিশনটা এলোপ্যাথিক ডিসিমিলার ট্রিটমেন্টের মাধ্যমে চলে যায়, সে তখন ডাক্তারকে বলে যে স্যার আমি কি এখন ট্রিটমেন্ট মানে বিয়ে করতে পারবো? ইভেন আমাদের কাছে যারা আসে তারাও জিজ্ঞেস করে, বিশেষ করে সে জিজ্ঞেস করে সে বিয়ে করতে পারবে কিনা, সে জিজ্ঞেস করে তার ওয়াইফের সাথে মানে সে ইন্টারকোর্সে যেতে পারবো কিনা। এখন এই যে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে যে ট্রিটমেন্টটা ক্লোজ হলো বা এন্ড হলো, শেষ হলো, কিন্তু এতে কি আসলে তার গনোরিয়া কি ট্রিটমেন্ট হয়ে গিয়েছে প্রপারলি? না। ডক্টর ক্যান বলছেন বাট ইট ইজ নট ট্রু, এটা সত্য না। এন্ড হি শুড ডিলে ম্যারেজ, এবং তাকে দেরি করা উচিত, বিয়ে করতে দেরি করা উচিত, তার গনোরিয়া এখানেই শেষ হয়ে যায়নি। ইট ইজ নট রাইট টু হিম টু ম্যারি আনটিল দ্য ডিসচার্জ হ্যাজ বিন ব্রট ব্যাক এগেইন। দেখা যাচ্ছে এই যে তার গনোরিয়াটা সাপ্রেস হয়ে গেল, এখানে আমাদের নীলকমল বর্মন স্যার যে কথাটা বললেন যে গনোরিয়া থেকে সাইকোসিসে কিভাবে মানে ট্রান্সফার হচ্ছে। গনোরিয়া যখন সাপ্রেস করা হয়, সাপ্রেস করার পরেই রোগীর মেন্টাল এন্ড ফিজিক্যাল বেশ কিছু কমপ্লেন তৈরি হয়, যেই কমপ্লেন গুলোকে আমরা বলি হচ্ছে সাইকোসিসের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। এগুলো নিয়ে আমাদের আলোচনায় যাব। এখানে যেটা দেখা যায় যে তাকে অবশ্যই সিমিলার ট্রিটমেন্টের মাধ্যমে তার যে ডিসচার্জটা সাপ্রেসড হয়ে গিয়েছে সেই সাপ্রেসড ডিসচার্জটাকে আবার ব্যাক করাতে হবে। দিস ইজ দ্য ফিলোসফি ফর দ্য ট্রিটমেন্ট অফ গনোরিয়া, and he has been cured not by injections because they only suppress but by the indicated antipsychotic সে মানে সুস্থ হতে পারে। মানে এখানে তার ওই যে ইনজেকশনের মাধ্যমে সে প্রপারলি ট্রিটমেন্ট হয় নাই, এটা সাপ্রেশন হয়েছে, এবং এটাকে আমরা অ্যান্টিসাইকোটিক ট্রিটমেন্টের মাধ্যমে এটা প্রপারলি ট্রিটমেন্ট করতে হবে। only then may he marry a healthy wife and she will continue it healthy and bring forth healthy children। মানে হচ্ছে যদি এইভাবে করে তার ট্রিটমেন্ট হওয়ার পরে সে যদি একজন হেলদি ওয়াইফকে, সে যদি মেয়েকে যদি সে বিয়ে করে, এখান থেকে তার ওয়াইফ যেমন হেলদি থাকবে, তার অনাগত যে বেবি আছে, বাচ্চারা আছে, তারাও সুস্থ থাকবে। You will never know until you get in practice how common it is for a wife to break down। যেটা তিনি বলছেন যে আমরা সকলে জানি যে কত কমনলি একজন মহিলাকে গনোরিয়া এভাবে করে শেষ করে দিচ্ছে। In a year or 18 months after marriage, দেখা যাচ্ছে 1 বছর পরে, এখানে আরেকটু স্পেসিফিক করেছেন যে ডক্টর ক্যান বলছেন ইন এ ইয়ার অর 18 মান্থস আফটার ম্যারেজ, 1 বছর পরে অথবা 18 মাস পরে বিয়ের, উইথ ইউটেরাইন ট্রাবল, তার কি হয়,
জরায়ুর ট্রাবল গুলো শুরু হয়ে যায়। উইথ ওভারিয়ান ডিজিজ, তার ওভারিয়ান ডিজিজ গুলো শুরু হয়ে যায়। উইথ অ্যাবডোমিনাল ট্রাভেলস, তার অ্যাবডোমিনাল ট্রাভেলস শুরু হয়ে যায়। উইথ অল সর্টস অফ কমপ্লেন্টস পিকুলিয়ার টু দ্য ওম্যান, and you will then be surprised on going into the history of her husband. এখন কথা হচ্ছে এই সিম্পটমস গুলো যখন তার মধ্যে ডেভেলপ করে, এই সিম্পটমস গুলো ডেভেলপ করার পরে আমাদের কাছে যদি আসে, তাহলে আমাদের করণীয় হচ্ছে তার হাজবেন্ডের হিস্ট্রিটা খুব ভালোভাবে নেওয়া। সে অবশ্যই স্বীকার করতে চাইবে না যদি সে একই সাথে থাকে, সে অবশ্যই তাকে সিঙ্গেল বা ইন্ডিভিজুয়ালি তাকে খুব ভালোভাবে জিজ্ঞেস করতে হবে। তার এভাবে জিজ্ঞেস করতে হবে যে আপনার ওয়াইফকে যদি আপনি সুস্থ করতে চান তাহলে আপনার হিস্ট্রিটা আপনি আমাদেরকে বলেন। যেহেতু সাইকোটিক পেশেন্ট গুলো গ্রেট লায়ার থাকে, মিথ্যাবাদী থাকে, তারা অবশ্যই ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ভাবে এটাকে সে ক্রস করার চেষ্টা করবে বা দেখা যাচ্ছে আমাদের কাছে বলতে চাইবে না। সো you will not then be surprised if you learn that the man himself has never had a really genuine state of health since that gonorrheal discharge disappeared. সো এই যে কন্ডিশনের কথা আমরা বলেছি, এই কন্ডিশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। গনোরিয়া সাপ্রেসড হলে সেটাকে আবার যদি রিএস্টাবলিশ করা না হয় বাই হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, এই পেশেন্ট কমপ্লিটলি কিউর হবে না। দেন ফিমেলের ক্ষেত্রে আরো কিছু বিষয় দেখা যায়, অলরেডি এগুলো আলোচনা হয়েছে, বিশেষ করে তার আমরা বলছি অ্যানিমিয়ার কথা বলেছি। এই বিষয়গুলোর পরে আমরা দেখি আচ্ছা, এতটুকুই মোটামুটি আজকে আমাদের থাকুক। আরো বেশ কিছু মানে আমাদের স্লাইড আছে, আমরা এগুলো নিয়ে আমরা ট্রিটমেন্ট এবং আদার্স বিষয়গুলো নিয়ে, ম্যানেজমেন্ট নিয়ে আরো অনেকগুলো বিষয় আছে, এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। এখানে আমি আপনাদের জন্য মানে একটা বিষয় আপনাদের জন্য বলছি, যারা বিশেষ করে এখানে আছেন, আমরা গনোরিয়া সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের জন্য যে চ্যানেলের যে ম্যাথমেটিকা আছে, যে চ্যানেলের যে মানে ফিলোসফি আছে, সেটা আমরা জানতে হবে। সেটা যদি আমরা পড়ি, আর আমাদের জন্য ক্যান্টের ফিলোসফি এবং ডক্টর হ্যানিম্যান তার ক্রনিক ডিজিজে 83 থেকে 85 নাম্বার এফ্রেজমে মানে বলেছেন, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, মানে এগুলো আমাদেরকে পড়তে হবে। এবং ডক্টর হ্যানিম্যান তার লেসার রাইটিংসে 12 থেকে 257 নাম্বার এফ্রেজম পর্যন্ত তিনি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এছাড়া আরো অনেকগুলো বই পুস্তক আছে, আমরা এগুলো যদি আরো বিস্তারিত পড়ি আমরা মোটামুটি গনোরিয়া সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো। তারপর আমাদের ক্লাসে আশা করছি আমাদের যে জার্নি শুরু হলো গনোরিয়া সাইকোসিসের উপরে, এটা আমাদের আরো 3-4টা ক্লাস হয়তো হবে। আমাদের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকলে আমরা আশা করছি যে গনোরিয়া সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। আমি মনে হয় এখানে শেষ করে আমাদের স্যার যে কথাটা বললেন যে ফেলোপিয়ান টিউব কিভাবে ব্লক হয়, এটা শুধু ফেলোপিয়ান টিউব মানে ফিমেলের ক্ষেত্রে ফেলোপিয়ান টিউব, মেলের ক্ষেত্রে যে বিশেষ করে ভাঁজ ডিফারেন্স বলি, যেটাকে আমরা যে টেস্টিস থেকে যে টিউবটা প্রোস্টেট গ্ল্যান্ড পর্যন্ত চলে এসেছে, যেটাকে আমরা মানে স্পার্ম টেস্টিস থেকে যার মাধ্যমে প্রোস্টেট গ্ল্যান্ড পর্যন্ত আসে, সেই যেটাকে আমরা সেই যে ভাঁজ ডিফারেন্স, এটাও ব্লক হয়ে যেতে পারে পুরুষদের ক্ষেত্রে। সো মেল এন্ড ফিমেল উভয়ের ক্ষেত্রেই এরকম ব্লকেজ দেখা যেতে পারে। এবং যেটা আমরা অলরেডি দেখছি, আমাদের কাছে পেশেন্ট আসছে ইনফার্টিলিটি রোগী, আপনি দেখবেন যে তার এজিওস্পার্মিয়া। এখন এজিওস্পার্মিয়া হওয়ার পেছনে আপনি যদি আরো ফার্দার ডায়াগনোসিস করেন, আমি এরকম একটা পেশেন্ট দেখেছি, আমি লাইফে এরকম একটা পেশেন্টই দেখেছি যে সে ডায়াগনোসিস করে আসছে তার টেস্টিসের মধ্যে স্পার্ম প্রোডাকশন হয়, বাট তার যেই সেমিনাল ফ্লুইড বা তার যে ডিসচার্জ ইজাকুলেটরি ডিসচার্জটা আছে এর মধ্যে স্পার্ম থাকে না। তো সেখানে আমরা এখানে ডায়াগনোসিস করে দেখা গেল যে তার ভাঁজ ডিফারেন্সের মধ্যে একটা ব্লকেজ আছে, আর ব্লকেজের কারণে স্পার্ম প্রোডাকশন হচ্ছে বাট সেই স্পার্মটা আসছে না। একইভাবে ফেলোপিয়ান টিউব যদি ব্লক থাকে তার ওভাম আসবে না, আর ওভাম যদি না আসে স্বাভাবিকভাবেই যতই স্পার্ম যাক কোনো কাজ হবে না। তো এইভাবে করে ইনফার্টিলিটি ডেভেলপ করে, বিশেষ করে ভাঁজ ডিফারেন্স এবং হচ্ছে ফেলোপিয়ান টিউবের ব্লকেজের কারণে। আশা করছি অমরনাথ স্যার যে কথাটা বলছেন সেটাও আমি বলেছি। আর আমরা নীলকমল বর্মন স্যার যে প্রশ্নটা করেছেন সেটা আবার মেসেজ দিয়েছেন, বিশেষ করে যখন গনোরিয়া হয়ে যায়, গনোরিয়া যখন সাপ্রেসড হয় আর সেই সাপ্রেশনের পরে তার যে মেন্টাল এন্ড ফিজিক্যাল যে কন্ডিশন গুলো তৈরি হয় সেটাকে আমরা বলছি হচ্ছে সাইকোটিক স্টেজ বা সাইকোসিস। এভাবেই হয় পেশেন্টের মধ্যে। আর
অবশ্যই ওই পেশেন্টের মধ্যে আগে থেকে সোরা থাকে, দেন হচ্ছে সাইকোসিসটা এভাবে হয়। আবার সাইকোসিস দেখা যাচ্ছে তার বংশগত দিক থেকেও আসতে পারে, বাবা মায়ের দিক থেকেও আসতে পারে, তার অর্জিতও হতে পারে, অথবা তার বংশগত দিক থেকেও আসতে পারে। তো এতটুকুই ছিল। এর বাইরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্ন আসতে পারে। ধন্যবাদ স্যারকে। আচ্ছা, আমরা প্রশ্ন নিব। এখানে দুজন হ্যান্ড রাইজ করেছে, একজন হ্যাঁ আকবর হোসেন স্যার, আপনি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, একটা জিনিস আর কি আমি একটু 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 কনফিউজড যে এখানে যে বলছেন যে গনোরিয়া শিশুদের ভিতরে সংক্রমিত হয়, যেটা তার চোখে সংক্রমিত হয়, এটা চোখে হয়তো পুজ হয় বা চোখে পানি আসে। তো এই শিশুদের কিভাবে এই সংক্রমিত হয় বা কিভাবে যায়, সেটা একটু আমি একটু মানে ক্লিয়ার করে বললে একটু বুঝতে পারতাম। আচ্ছা, এটা তো আমি যখন আলোচনা করেছি সেখানে আমি বলেছি যে গনোরিয়া শিশুদের শরীরে কিভাবে আসে। প্রথম কথা হচ্ছে ট্রান্সপ্লাসেন্টাল, মানে গনোরিয়া তো বডিতে, বিশেষ করে যদি তার মায়ের শরীরের মধ্যে থাকে, তার মায়ের ব্লাডের সাথে থাকে, সেখান থেকে তার বাচ্চার শরীরে আসবে, বিশেষ করে তার বাচ্চার শরীরে আসবে। এটা ট্রান্সপ্লাসেন্টাল, প্লাসেন্টার মাধ্যমে বা ব্লাডের মাধ্যমে আসে, এটা একটা। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আরেকটা কথা বলেছি যে গনোরিয়া দেখা যাচ্ছে প্রেগন্যান্ট মায়ের ভেজাইনা বা তার জেনেটেলিয়ার মধ্যে এই গনোরিয়ার জার্ম আছে, ঠিক আছে, অ্যাকিউট স্টেজ বা মানে গ্লিটি স্টেজে সে সাফার করছে। তো সেই অবস্থায় যখন বেবিটা ডেলিভারি হবে, তখন তার যে মিউকাস মেমব্রেন, যেখানে উইক পয়েন্ট গুলো আছে, সেই পয়েন্টগুলোর মধ্যে এই ব্যাকটেরিয়া বা দেখা যাচ্ছে তার এই কন্ডিশনটা খুব ইজিলি ট্রান্সমিট করতে পারে, সহজেই ট্রান্সমিট করতে পারে, ছড়িয়ে যেতে পারে। আর কিছু আপনার উত্তর পেয়েছেন? জি স্যার, এটা বুঝতে পারছি। আচ্ছা, এই গনোরিয়া তাহলে এটা ব্লাডের মাধ্যমেও এটা ট্রান্সফার হতে পারে, এরকম কিছু? অবশ্যই অবশ্যই। শিশু একটা আমি একটা ইয়েতে পড়ছিলাম, শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় যখন মহিলাদের গ্ল্যান্ডে থাকে, তখন শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় যে বললেন যে যে দুর্বল অর্গান গুলো আছে বা চোখ আছে, এই আছে, সেখানে তারা ওই ব্যাকটেরিয়াটা সংক্রমিত হতে পারে, এরকম আমি পড়েছিলাম। বাট ব্লাডে হয় এটা আমি জানতাম না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার এটা বলার জন্য। মানে একটা বিষয় হলো এখানে আমাদেরকে, মানে এখানে আমাদের সাথে এই একটা বিষয় আছে যে বিশেষ করে গনোরিয়া সাপ্রেসড হয়ে যাওয়ার পরে, এটা তো তার স্বাভাবিকভাবেই বডির সাথে থাকে, তার এই যে গনোরিয়া সাপ্রেসড হয়ে যাওয়ার পরে যে সাইকোটিক কন্ডিশনটা তৈরি হয়, এটা তো তার যেই নেচার, মানে একটা পেশেন্টের মাইন্ড যে ক্যারেক্টারিস্টিক্স, তার যেই ফিজিক্যাল এন্ড মেন্টাল সকল ক্যারেক্টারিস্টিক্স এবং কন্ডিশন গুলো দেখা যায় যে যে সকল মায়েদের বা বাবাদের এরকম মানে গনোরিয়ার হিস্ট্রি আছে, দেখা যাচ্ছে তাদের বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের টিউমার হওয়ার, আঁচিল হওয়ার, বিভিন্ন রকম তার এই সাইকোটিক কমপ্লেইন গুলো তৈরি হওয়ার প্রবণতা কিন্তু আমরা দেখি। তো সেখান থেকে আপনি স্বাভাবিকভাবেই এই বিষয়টা বুঝে নেবেন, এটা ব্লাডের মাধ্যমে বলতে পারেন অথবা জেনেটিক্যালি বলতে পারেন, এটা কিন্তু চলে আসে। যে আর কারো? হ্যাঁ স্যার, আরেকজন হ্যান্ড রাইজ করেছেন, ডক্টর নীলুফা আক্তার, আপনি আপনার প্রশ্নটি করুন। ডক্টর নীলুফা আক্তার ম্যাম, আপনি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, এই ক্লাস সপ্তাহে কয়দিন হয়? আমি আজকে জয়েন করছি। জি, এই ক্লাসটা হচ্ছে রেগুলারই হয়। দীপেন স্যার একটু বলে দেন তো ইনফরমেশনটা। আচ্ছা, এই বুধবারটা আপনার হামিমুদ্দিন স্যারের আছে, আর শনি রবি শুক্র শনি থাকছে ক্লাস। এখন সপ্তাহে 3টে করে ক্লাস থাকবে। জি জি স্যার। আমরা গ্রুপে মেসেজ দিয়ে দিই, আপনি গ্রুপে একটু খেয়াল রাখবেন। আপনি নাম্বারটা দিয়ে রাখুন, আমার গ্রুপে আমি অ্যাড করে নেবো আমরা।
01 আচ্ছা 77 আপনি একটু মেসেজে লিখে দেখলে ভালো হয়। তা বলেন। আপনি দেখুন এই গুগল মিটে একটা মেসেজ বক্স আছে, ওইখানে আপনি গিয়ে আপনি লিখে রাখুন নাম্বারটা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা আলোচনা এখানে শেষ করব। 11টা বেজে গেছে। স্যারের অনুমতি নিয়ে আমরা আলোচনা এখানে শেষ করব। স্যার যদি বলেন। স্যার আমি আরেকটা প্রশ্ন করতে চাই স্যার। প্রশ্ন বলতে কি আমি একটু কনফিউজড আর কি, যে আমি কি একটু ওই পড়েছিলাম যে গনোরিয়া এটা অনেক সময় এটা আমরা গলায় ব্যথা বা গ্রন্থিগুলা লসিকা গ্রন্থিগুলা ফুলে যায়, এটা গনোরিয়ার একটা লক্ষণের মধ্যে পড়ে। এটা এরকম কিছু আছে আছে নাকি? আমি একটা বইয়ে পড়েছিলাম চোখের জ্বালা পড়া, লাল হওয়া বা চোখ দিয়ে পুজ হওয়া, এটা তো বাচ্চাদের ক্ষেত্রে এটা ঠিক আছে। গলা ব্যথা বা গ্রন্থি অর্থাৎ এই যে টনসিল ফুলে যাওয়া, এটা একটা গনোরিয়ার লক্ষণের মধ্যে পড়ে। এটা কি এটা এটা আছে আমি কিনা? আমার আলোচনায় বলেছি। এটা হতে পারে, কখন হতে পারে, যদি দেখা যাচ্ছে, আমরা তো একটা কন্ডিশন বলেছি, সেটা হলো ওরাল সেক্সুয়াল ইন্টারকোর্স যদি হয়। ওরাল সেক্সুয়াল ইন্টারকোর্স এটা হচ্ছে মানে বিশেষ করে আমাদের এই অঞ্চলে এখনো ওই রকম ভাবে অ্যাভেলেবেল না হলেও ওয়েস্টার্ন কান্ট্রিতে আছে এগুলো। তো এই কারণে দেখা যাচ্ছে তার মুখের মধ্যে যদি ওই অ্যাকিউট স্টেজ বা এই মানে এর কারণেই হয় আর কি, আপনি একটু বুঝে নেন। ওরাল সেক্সুয়াল আচ্ছা ইন্টারকোর্সের আচ্ছা, মাধ্যমে ব্যাকটেরিয়াটা মুখে গেলে হয়তো সেখানে। হ্যাঁ, নরমালি হচ্ছে গনোরিয়ার ক্ষেত্রে যে কমপ্লেইন গুলো হয়, একজনের শরীরের মধ্যে যদি গনোরিয়ার যেই আক্রান্ত হওয়ার পরে যেই লক্ষণগুলো দেখা যায়, সেগুলোর মধ্যে নরমালি ফ্যারিঞ্জাইটিস বা টনসিলাইটিস এগুলো হয় না, কিন্তু সেটা হওয়ার পিছনে একটা কারণ আছে যেটা অলরেডি আমি বলেছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা স্যার। স্যার তাহলে আমরা আলোচনা কি এখানে শেষ করব? আমাদের স্যার আছে, স্যার যদি কিছু আমাদেরকে একটু বলেন তাহলে কিছু শিখলাম, আর স্যারের যদি কোনো কথা না থাকে তাহলে শেষ করা যেতে পারে। না না, নতুন কিছু বলার নেই। এই আজকে তো সবে শুরু করলেন, এবং এইটা মাথায় আগে বসুক, মাথায় বসুক, এইগুলো জানার দরকার আছে। সাইকোসিস সম্পর্কে পরবর্তীকালে অনেক কিছু বলা যেতে পারে, এবং শুধুমাত্র যে ওই সাপ্রেশন অফ গনোরিয়াই যে শুধু সাইকোসিসের কারণ তা তো নয়, আসলে আরো অনেক ফ্যাক্টর থাকে। আমরা ধরে নিই যে সাইকোসিসকে সাপ্রেশন করেছে, সাইকোসিস গনোরিয়াকে সাপ্রেস করে সাইকোসিস এসেছে, এরকম একটা ধারণা আপনাদের মাথায় ঢুকে গেছে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে নৈতিকতার গন্ডগোলটা থেকেই তো এটা মূল কথা। এখানে ওইগুলো ফ্যাক্টর নয়, নৈতিকতার জায়গাগুলো আমাদের ক্রমশ আমরা এমন জায়গায় চলে যাচ্ছি ডে বাই ডে, যেখানে আমাদের মানুষের পরিচয় দিতে লজ্জাবোধ করা উচিত, সেখানে আমরা বুক ফুলিয়ে চলছি। ফলে ব্যাপারটা হচ্ছে কি, সমাজ আজকে যেসব রীতিনীতিগুলো বেঁধে দিয়েছে, সেই রীতিনীতি ভঙ্গ করার মধ্যে দিয়েই তো সাইকোসিসের প্রকাশ। এবং একটা হচ্ছে কি, মেন্টালি সাইকোসিস প্রকাশ যেখানে হচ্ছে, সেখানে কোনো ডিসচার্জ থাকছে না। তো ব্যাপার হচ্ছে ফিজিক্যাল লেভেলে যখন আমরা দেখতে পাচ্ছি, বা যেটা আমরা চোখে দেখতে পাই, সেই লেভেলটা ডিসচার্জ করতে পারছি। ডিসচার্জটা তো ফ্যাক্টর না, ও ডিসচার্জটা তো একটা রেজাল্টেন্ট। অ্যাকচুয়ালি তো রেজাল্টেন্ট। মানুষের দুটো রূপ আছে, একটা নিরাকার রূপ আছে, একটা হচ্ছে সাকার রূপ। এই নিরাকার রূপে বলতে এই উইল নিরাকার রূপে চলে যাবে। এই উইল গুলোকে তো আমাদের পরিবর্তন করতে হবে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে। না করতে পারে শুধুমাত্র গনোরিয়া সাপ করলেই আমরা রুগী সারাতে পারবো এমনটা নয়। এখন বর্তমান যুগে এত বেশি কমপ্লিকেশন হয়ে গেছে, বিশেষ করে রোগী চিকিৎসা করে একটা সাফিসিয়েন্ট মুশকিল হয়ে যায়, এত কমপ্লিকেশন হয়ে গেছে। আর গনোরিয়ার শুধু না, সাইকোসিসের এত প্রাধান্য এই আমাদের উপমহাদেশে,
সে বলে শেষ করা যাবে না। তো সেটা আমাদের একটা খুব ইন্টারেস্টিং আলোচনা, এটা চলতে থাক, অসুবিধা কিছু নেই। এবং স্যারের কাছে আমি আশা করছি ভবিষ্যতে আরো এটা নিয়ে ডিটেলস আমরা জানতে পারবো। এবং আজকে রাত হয়ে গেছে, আর আমার রাত এখন জাগি না, তো আমরা যদি স্যার অনুমতি দিলে আমরা বন্ধ করে দেবো। আচ্ছা, আমি স্যার তাহলে আমরা আলোচনা এখানে শেষ করছি। হ্যাঁ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি সকলকে। আবার আমরা হোমিও দর্পণে এক হবো, মেসেজে জানিয়ে দেওয়া হবে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আমাদের বিদায় নিচ্ছি আমি। ধন্যবাদ স্যার, আমি বিদায় নিলাম। খুদা হাফেজ।